মুভির শুরুতে নোটসের মাধ্যমে আমরা জানতে পারি যে 1452 সালে লিং হংয়ের বয়স ছিল 12 আর সেই সময় তিনি রাজা হন। কিন্তু পরের বছরই তার চাচা সোয়াং বিদ্রোহ করে সিংহাসন দখল করেন। আর এরপর রাজার অনুগত যারা ছিলেন তাদের নির্মম অত্যাচার করা হয়। তাদের চিৎকারের শব্দে চারপাশ কেঁপে ওঠে। একে একে সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল। আমরা দেখতে পাই রাজা লিং হং কেন্দ্রে বসে আছেন। তার ভেতর থেকে তার যে অনুগতদের আর্তনাদ তিনি শুনতে পাচ্ছিলেন। পাশে রয়েছেন কোর্ট লেডি মানওয়া। তিনি রাজাকে খেতে বলছেন, কিন্তু রাজা রাজি হন না। ঠিক সে সময় সেখানে আসেন মন্ত্রী হান মিয়ং, যাকে সবাই বিশ্বাসঘাতক বলে ডাকছে। তিনি লি হং এর কাছে সেখানে এগিয়ে আসেন। লি হং বলে যে পরের নম্বরটা কিন্তু আমার, আমি কি তাদের মতো চিৎকার করব? হান মিয়ং উত্তর দেয় যে তুমি কেন সেরকম করবে? তুমি কি কোনো অপরাধ করেছ? যারা অপরাধী তারাই শাস্তি পাচ্ছেন, আর তুমি তো তাদের সাহায্য করনি, আর তাদের পরিকল্পনার বিষয়ে তুমি জানতে না। যদি জানতে তাহলে তোমাকে কিন্তু তাদের বারণ করতে হতো। লিং হং কিছুক্ষণ চুপ করে থাকেন এবং বলে যে তাহলে আমার কি হবে? এরপরে সিনে আমরা একটা প্রত্যন্ত গ্রাম দেখতে পাই, যেখানে গ্রামবাসীরা হরিণ শিকার করছিল। গ্রামের প্রধান হুংডো তার ছেলে তাইসনের সাথে সেখানে এসেছেন, কিন্তু তিনি তার দল থেকে আলাদা হয়ে যান। হরিণ দেখে তার তীর ছোড়ার উদ্যোগ নেন। ঠিক তখনই একটা বাঘ সেখানে আসে আর হরিণটাকে মেরে ফেলে। বাঘ হুংডোকে দেখে ফেলে এবং তিনি প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করেন আর কোনো রকম নিজের জীবনটা বাঁচান। হুংডোর লোকজন তাকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে শুয়ে আছো কেন? কিন্তু হুংডো এতটাই আতঙ্কিত যে বাঘের কথা সে বলতে পারে না, মানে মুখ দিয়ে বেরই হচ্ছে না। আসলে এমন সিচুয়েশনে এরকম হওয়াটাই স্বাভাবিক। এরপর সিনে হুংডো ঘুম থেকে জেগে দেখে যে সে অন্য কোনো একটা গ্রামে চলে এসেছে, আর সামনে একজন বৃদ্ধ লোক। বাইরে এসে তিনি দেখেন যে সেখানে সবাই খুব খুশি এবং খাবার রান্না করছে। হুংডো সেখানে সাদা ভাত দেখে একদম অবাক হয়ে যান। গ্রাম প্রধান তাকে দেখে বলেন যে জেগে গেছো, আসো চলো আমাদের সাথে খাও। হুংডো বলে যে আমরা হরিণ শিকার করতে গিয়েছিলাম। গ্রাম প্রধান অবাক হয়ে যায় যে হরিণের মাংস আবার কে খায়? তুমি কি আদিম যুগের মানুষ? কোথা থেকে এসেছো? হুংডো নিজের গ্রামের নাম বলে, আর তারা তো কেউ তার গ্রামের নাম শোনেনি। হুংডো জিজ্ঞেস করে যে এই উৎসব কি উপলক্ষে? প্রধান বলে যে আজ আমার ছেলের বার্থডে। হুংডো অবাক হন, শুধু ছেলের বার্থডে উপলক্ষে এত বড় আয়োজন। এরপর তাদের প্রধান তাদের যে সমৃদ্ধ গল্প রয়েছে সেটা বলেন। জানান যে হানিয়াং থেকে বিচারমন্ত্রীকে নির্বাসিত করা হলে তিনি এই গ্রামে এসেছিলেন। প্রথমে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু পরে তিনি গ্রামবাসীদের খাবার দেন, বাচ্চাদের পড়ান। নির্বাসনের মেয়াদ শেষ হলে তিনি কিছু মেধাবী ছাত্রকে নিজের সাথে নিয়ে যান। পরবর্তী সিনে হুংডো নিজের গ্রামে ফিরে এসে সবাইকে এসব বলে এবং জানান যে শুনলাম সম্প্রতি এক রাজাকে সিংহাসনচ্যুত করা হয়েছে বা নতুন রাজা বসেছেন। অনেক মন্ত্রী নির্বাসন হতে পারে, আমাদেরও দেখে কিছু মন্ত্রী পাওয়া যায় কিনা, তাহলে আমাদের গ্রাম সমৃদ্ধ হয়ে যাবে। তবে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে না। হুংডো বলে যে আমি সেখানে সাদা ভাত দেখেছি, কবে সেটা আমরা খেয়েছি লাস্টবার, তোমরা কি এটা মনে করতে পারো? শিশুরাও খাবারের জন্য কান্না করতে থাকে। হুংডো তাই সনকে বলে যে চিন্তা করো না, আমি প্রতিজ্ঞা করছি তোমরা এটা অবশ্যই খাবে। নেক্সট সিনে হুংডো ম্যাজিস্ট্রেট অফিসে যায়, কিন্তু সেখানে সে গ্রাম প্রধানকে দেখে ফেলেন আর তার সাথে যার আগে কথা হয়েছিল। তিনি জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো? হুংডো মিথ্যা বলে পালিয়ে যায়, কিন্তু প্রধান বুঝতে পারেন যে হুংডো নির্বাসিত মন্ত্রীকে নিজের গ্রামে নিয়ে যেতে চায়। প্রধান তা হতে দিতে পারে না। অফিসের ভিতরে গভর্নর সিয়ং ইয়মের সাথে দেখা হয়। তিনি দুজনকে নিজ নিজ গ্রাম সম্পর্কে জানতে চান। গভর্নর সিদ্ধান্ত নেন যে দ্বিতীয় গ্রাম প্রধানের গ্রামে মন্ত্রী আসবেন। হুংডো তখন বিক্ষোভ শুরু করে দেয়। ঠিক তখনই হানমিয়ং সেখানে উপস্থিত হয় এবং হুংডোকে জিজ্ঞাসা করেন যে তোমার গ্রামে মন্ত্রী কেন পাঠানো উচিত? হুংডো একটা মানচিত্র দেখিয়ে বলেন যে আমাদের গ্রামে মশা বেশি, শীতে ভয়ঙ্কর ঠান্ডা বাতাস, সেখানে নির্বাসিত মানুষরা টিকতে পারে না, আপনাকে ওনাকে সেখানে পাঠানো উচিত। পরবর্তী সিনে হানমিয়ং হুংডোর গ্রাম পরিদর্শনে আসেন। তিনি হুংডোকে বলেন ঠিক আছে, আমরা একটা মন্ত্রীকে বা সে মন্ত্রীকে পাঠাবো, তুমি তার প্রতিটি খবর আমাদের দেবে আর এর বিনিময়ে তুমি পুরস্কার পাবে। এরপর আমরা রাজপ্রাসাদে লিয়ং হংকে দেখি। জানা যায় তারই নির্বাসন হয়েছে। সৈন্যরা তাকে প্রাসাদ থেকে বের করে গ্রামের দিকে যেতে নিয়ে বলে, আর অন্যদিকে হুংডো তার নিজের লোকজন প্রস্তুতি নিচ্ছে। হুংডো বলেন যে দ্রুত কাজ করো, যে মন্ত্রী সাহেব তো চলে আসছে। এরপরে সৈন্যরা লিয়ংকে তখন পালকিতে করে নিয়ে আসে। গ্রামবাসীরা রাজপ্রাসাদ দেখতে পায় না, তারা একটা ছোট্ট নৌকা বানায় যাতে লিয়ং হং আর মানওয়া আর হুংডো থাকেন।
নির্বাসিত এলাকায় সৈন্যরা আগে পৌঁছে যায়। তারা নৌকাটা টানার চেষ্টা করে, কিন্তু মাঝপথে পাথরের বাধায় নৌকাটা ভেঙে যায়। লি হং জলে পড়ে যান। সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু তিনি নিচ থেকে জল থেকে উঠে আসেন। হান মিয়ং তার লোকদের বলেন যে লি হং সেখানে টিকতে পারবে না, তবে তার চাচা কিংয়ের ভাই গুমসং এখনও বেঁচে রয়েছেন এবং তিনি লিংহংকে সাহায্য করতে পারেন এবং বলে যে আমাদেরকে সাবধান থাকতে হবে। অন্যদিকে গুমসং তার লোকদের নিয়ে বিদ্রোহের পরিকল্পনা করেন। পরের দিন সকালে হুংডো লিহংয়ের কাছে খাবার নিয়ে আসেন আর বলে যে খাবার এসেছে, কিন্তু লিহং বলেন আমি খাবো না। মানোয়া হুং ডোকে জিজ্ঞেস করে যে, কিন্তু হুংডো বলে যে আমরা তো যেতে পারি না, আমাকে রিপোর্ট করতে হবে তিনি খেয়েছেন কিনা। লিহং চিৎকার করে তাকে যেতে বলে, কিন্তু হুংডো তখন বসে পড়ে এবং নিজে খাবার খেতে শুরু করে। মানোয়া এটা দেখে ফেলে। হুংডো বলে যে তুমি ভুল বুঝছো, খাবারের ভিতরে পোকা ছিল, আমি সেটা বের করছিলাম। পরে বাইরে এসে তিনি কিছু সৈন্য এবং সিয়ং ইয়মকে দেখতে পান। সিয়ং ইয়ং তাকে বলে যে তুমি মাসের 1 এবং 15 তারিখে লিংহোর খবর দেবে। তাই সন অন্য গ্রামে গিয়ে কিছু মন্ত্রীর কনভারসেশন শোনে আর লিহং সেখানে তার প্রসঙ্গ ওঠে আর কি। তখনই বোঝা যায় যে যিনি নির্বাসিত হয়েছেন তিনি আসলে সাবেক রাজা। নিজের গ্রামে ফিরে তাই সন সবাইকে বলে যে যারা লিংহোর পক্ষে ছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে আর আমাদের সাথে তাই করা হবে। হুংডো তখন সেখানে থাকেন এবং বলেন যে এমন কিছু হবে না, হান মিয়ং আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। কিন্তু সবাই অবাক হয়ে যায় যে লিংহো যে রাজা। রাতের লিংহো ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ফ্ল্যাশব্যাকে তার লোকদের অত্যাচার এবং মৃত্যুর দৃশ্য ভেসে আসে। অন্যদিকে হাংডো পাহাড়ে এসে চিৎকার করে বলেন যে আমার উচিত ছিল একে না আনা। আমি ভেবেছিলাম যে নির্বাচিত মন্ত্রী হইলে আমাদের ভালো হবে, কিন্তু আমি ভুল ছিলাম। ঠিক তখনই লিংহোকে পাশে দেখতে পান। হুংডো প্রণাম করে জিজ্ঞেস করেন যে আপনি এখানে কেন। লিংহো কিছু না বলে পাহাড়ের ধারে যান। হুংডো বলেন যে ওইদিকে যাবেন না, ওইটা ডেঞ্জারাস, কিন্তু লিংহো লাফ দেন। সময় মতো হুংডো তার হাত ধরে ফেলেন। লিংহো বলে যে দয়া করে আমাকে যেতে দাও। হুংডো বলে যে তুমি পারবে না, তুমি মারা গেলে আমাদের গ্রামের সবাইকে হত্যা করা হবে। পরের সিনে হুংডো ম্যাজিস্ট্রেট অফিসে এসে সং ইয়ম জানান যে রাতে লিংহো কি করতে চেয়েছিলেন আর তিনি তাকে বাঁচিয়েছেন। তাই সং লিয়ংয়ের কাছে আবার খাবার নিয়ে যায়, কিন্তু রাজা খেতে অস্বীকার করে। তাই সং কিছু ভালো কথা বলে, কিন্তু মানুও বাধা দেন যে তিনি রাজা, এভাবে কথা বলা ঠিক না। যাওয়ার সময় লিংহো বলে যে সবাইকে বলো যে খাবার খুব ভালো ছিল, যদিও তিনি খাননি, মিথ্যা বলতে হবে। তাই মিথ্যা বলা হয় যে তারা খাবার পছন্দ করেছে। রাতে মানুয়া বাইরে আসে আর বুঝতে পারে যে কেউ একজন আছে। একজন লোক তার মুখ চেপে ধরে আর পরের সিনে সেখানে একটা চিঠি পাওয়া যায়। তিনি বলেন একজন লোক এসেছিল, আপনাকে সেটা খুলতে হবে, কিন্তু লিংহো খোলে না, যদিও তিনি জানেন যে তার চাচা গুমসংয়ের পক্ষ থেকে এসেছে সেই চিঠিটা। পরের সিনে মানুয়া ছুটে আসে যে হুংডোকে বলে যে লিংহো তো তার কক্ষে নেই, আমি জানি না কোথায় গিয়েছেন। হুংডো মনে করে যে লিংহো আবার সুইসাইডের চেষ্টা করছে। তিনি তাই পাহাড়ে ছুটে যায়। লিংহো সেখানে গুমসংয়ের চিঠি পড়ছে, তাতে বিদ্রোহের পরিকল্পনা লেখা, শুধু তার অনুমতি চাওয়া হয়েছে। হুংডো এসে চিৎকার করে বলেন যে আপনি এটা কিভাবে করতে পারেন, আপনার উচিত বাচ্চাদের পড়ানো, আপনি জানেন না যে আপনাকে আনার জন্য আমরা কত কষ্ট করেছি, কত কিছু স্যাক্রিফাইস করেছি। ঠিক তখন গ্রামবাসী আর মানুয়া সেখানে আসে, দেখেন যে হুংডো রাজার গলা ধরে আছেন। তারা হুংডোকে গালাগালি করে, কিন্তু তিনি সরে যান। এরপর সেখানে এসে একটা বাঘ সবাইকে আতঙ্কে ফেলে দেয়। সবাই ভয়ে জমে যায়। তাই সন বাঘের দিকে তীর ছোড়ে, কিন্তু কোনো কাজই হয় না। লিংহো তখন নিজের ধনুক তুলে বাঘকে ডাক দেন। বাঘ ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সঠিক সময়ে লিংহো তীর ছুড়ে বাঘকে পাহাড়ের নিচে ফেলে দেন। সিন শিফট হলে হুংডো সিয়মিয়ংয়ের কাছে আসে এবং লিংহো বাঘ মারার ঘটনা জানায়। সকালে হুংডো খাবার নিয়ে লিংহংয়ের কাছে আসে, কিন্তু মানুয়া বাইরে দাঁড়িয়ে তাকে গালাগালি করতে থাকে। গতকাল তিনি রাজার সাথে কেমন আচরণ করেছিলেন। হুংডো বলেন যে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। লিংহো বাইরে এসে বলেন যে আমার খিদে পেয়েছে। হুংডো ভেতরে এসে খাবার দেন এবং রাজাকে খেতে দেখেন। লিংহো বলে তুমি বাইরে যাচ্ছ না। হুংডো বলে যে আমি আগে নিশ্চিত হতে চাই যে আপনি খেয়েছেন কিনা। লিংহো বলে যে গতকাল তুমি আলাদা আচরণ করেছিলে, কিন্তু আজ তুমি ঠিক আছো। তুমি প্রথম মানুষ যে আমার উপর চিৎকার করেছিলে, কিন্তু গতকাল কেন বললে যে তুমি আমাকে আনতে অনেক চেষ্টা করেছো? হুংডো বলেন যে আমরা ভেবেছিলাম যে কোনো মন্ত্রী এলে আমাদের এখানে উন্নতি হবে, সমৃদ্ধি আসবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই কথা শুনে মানহোয়া হাসতে শুরু করে এবং লিংহো খাবারের প্রশংসা করে। হুংডো গ্রামবাসীদের এসে বলেন যে আমি রাজাকে জানিয়েছি যে খাবার বানিয়েছে কে, আর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, আর বলেছেন খাবার খুবই ভালো ছিল। এরপর আমরা সেই সিন দেখি যখন লিংহো খাচ্ছেন এবং প্রশংসা করছেন। হুংডো সব
রান্নাকারীদের নাম বলছেন। ঠিক তখন গ্রামে কিছু লোক আসে, তারা লিংহোর জন্য উপহার নিয়ে এসেছে, কিন্তু রাজার কাছে যেতে না পেরে তারা নদীর ধারে দাঁড়িয়ে রাজাকে ডাকেন এবং উপহার নদীতে ফেলে দেন। সৈন্যরা বাধা দিতে চাইলে পারা যায় না। রাতে গ্রামবাসীরা সে উপহার তুলে নেয় এবং দেখে যে সেখানে কি কি খাবার রয়েছে। মানুয়া আর লিংহো সেখানে পৌঁছায়। রাজা তাদের সাথে দেখা করেন যারা খাবার বানিয়েছিলেন। তিনি বলেন যে এত রাতে তোমরা এখানে কেন? হুংডো বলেন কিছু মানুষ খাবার এনেছেন, আমরা পরীক্ষা করছিলাম খাবার নষ্ট হয়েছে কিনা যাতে আপনাকে দেওয়া যায়। কিন্তু লিংহো বলেন যে খাবার তোমাদের, আমি নেব না। এরপরের সিনে সন লিংহোর কাছে কথা বলে আর পড়াশোনা করতে চায় এমনটা জানানো হয় এবং রাজাকে তার শিক্ষক হতে বলেন, কারণ এদেশে পরিবর্তন তো আনতে হবে। লিংহো রাজি হন এবং তাকে প্রতিদিন পড়ান। হুংডো এসব দেখে খুশি হয়। লিংহো গ্রামে এসে সবাইকে নিয়ে আনন্দ করছে। ধীরে ধীরে তারা সবাই তার খুব বেশি ক্লোজ হয়ে পড়ছে, ফ্রেন্ডলি হয়ে পড়ছে। এক সিনে দেখা যায় যে লিংহো তার চাচার পাঠানো সেই চিঠিটা পুড়িয়ে ফেলেন। তার চাচার সৈন্যরা গ্রামে থাকে এবং রাজার খবর গুমসংকে পাঠাতে চায়, কিন্তু হুংডো তার লোকদের কাছে আসে, তাকে গ্রেফতার করে হত্যা করে। হুংডো তাইসনের কাছে থাকে। তাইসন বলে যে আমি রাজার কাছে যাচ্ছি, গ্রামে বাচ্চারা প্রথমবার কিছু লিখেছে, সেটা রাজাকে দেখাবো। সিয়ংইয়ম তার সৈন্যদের বলে কোয়ার্টারের আশেপাশে এলাকাগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, কেউ যেন সেখানে না যায়, তাদের ধরো। সিন শিফট হলে হুংডো লিংহোর কাছে আসে, কিন্তু তখনই জানতে পারা যায় যে তাইসনের কি হয়েছে। তাই ছুটে সে ম্যাজিস্ট্রেট অফিসে যায় এবং যেখানে তার ছেলেকে মারধর করা হচ্ছে। হুংডো সিয়মিয়মকে অনুরোধ করে যে প্লিজ থামুন, আমি ওখানে তাকে পাঠিয়েছি, কিন্তু সিয়মিয়ম বলে যে তোমার ছেলে সেখানে ধরা পড়েছে, এটা তো গুরুতর অপরাধ। সেখানে হিয়ংমিয়ংও উপস্থিত। হুংডো তাকে অনুরোধ করে, কিন্তু হানমিয়ং বলে যে আমরা তোমার কথা মানব না, তোমার ছেলেকে 100টি ব্যত্রাঘাত করা হবে, মানে ব্যাট দিয়ে মারবে আর কি। ঠিক তখন লিংহং তাকে থামতে বলে। হানমিয়ং তাকে বলে যে তোমার নির্বাসন হয়েছে, তুমি কোনো রাজা না, তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমাকেও মারবো। লিহং সেখানে কোনো উপায় না দেখে সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে হংডু তার লোককে বলে যে রাজা বদলে গেছেন, তার চোখে পরিবর্তন দেখেছি আমি, তিনি এখন দুর্বল নন, আমার মনে হয় তিনি তার চাচার বিদ্রোহে সমর্থন দেবেন। এরপর আমরা দেখি যে লি হং একটা চিঠিতে তীরের সাহায্যে একটা ব্যক্তির কাছে পাঠাচ্ছে, তবে হুংডু সব দেখে ফেলে। তিনি মনে করেন যে হানমিয়ং তাকে বলেছিল রাজার বিদ্রোহে সব প্রমাণ নিয়ে আসতে, তাহলে তোমাকে এবং তোমার পরিবারকে ছেড়ে দেব। গুমসং চিঠি পড়ে। লি হং সব পরিকল্পনা লিখে দিয়েছেন এবং পারমিশন দিয়েছেন। তিনি বলেন যে আমি তোমাদের সাথে দেখা করব, তোমার লোককে পাঠিয়ে দাও। রাতে লি হং বেরিয়ে যাওয়ার সময় হুংডো বাধা দেয় এবং লি হং বলে যে আমাকে করতে হবে, আমি আমার লোকদের জন্য করতে চাই। হুংডো বলে যে আমি এখন পর্যন্ত আপনার সব খবর হানমিয়ংকে দিচ্ছি, যদি না দিই তাহলে আমি এবং আমার গ্রামবাসীরা মারা যাব, মানে তারা আমাদেরকে মেরে ফেলবে। লিহং বলে যে তিনি যা বলেছেন তাই করো, যাতে তোমার গ্রামবাসীরা বেঁচে যায়। তিনি চলে যান। হুংডু ম্যাজিস্ট্রেট অফিসে যায়, কিন্তু ভেতরে যেতে পারে না। লিহং বনে পৌঁছান। সামনে দুইটা পথ, বুঝতে পারেন না কোনটা নেবেন। ঠিক তখন হুংডু এখানে আসে, বলে যে আমিও আপনার সাথে যাব। এরপর পথ দেখায়। সামনে গুমসংয়ের সামনে লোকজন অপেক্ষা করছিল, তারা লিহংকে নিয়ে যায়, কিন্তু পাশেই হুংডু তার লোকজনকে নিয়ে তাদের তীর নিক্ষেপ করতে থাকে। লিহং তার লোকদের সাথে পালিয়ে যায়। কিছু সৈন্য লড়াই করে কিন্তু পারে না। হানমিয়ং লিহং এর দিকে তীর ছোড়েন। হুংডু এর মাঝে পড়ে এবং তার কাঁধে তীর লাগে। হানমিয়ং লিহংকে বোঝায় তুমি কিছু করতে পারো না, তাই তুমি বিদ্রোহ করছো, এখন শাস্তি পাবে। লিহং ডোংহোকে বাঁচানোর দাবিতে চিৎকার করে বলে যে তুমি বলেছিলে যে আমার সাথেই থাকবে, কিন্তু তুমি হানমিয়ং এর সাথে গেলে কেন বিশ্বাসঘাতকতা করলে? আসলে তিনি সব কথা বলেন যাতে হানমিয়ং বিশ্বাস করে এবং হুংডো তার পক্ষেই থাকে। অন্যদিকে গুম সিয়ং আর লিয়ং হার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় হয়ে গিয়েছে। বাইরে এসে দেখে যে তার লোকজন মারা গেছে, অর্থাৎ হানমিয়ং এর লোকজন সেখানে পৌঁছে গেছে। তিনি বুঝতে পারেন যে আর কিছু করার নেই। এরপরের সিনে গুমসংকে বন্দি করে বিষ খাওয়ানো হয় আর তিনি মারা যান। লিয়ং হং এক জায়গায় বন্দি। বাইরে হুংডো মানুয়া তাকে ভেতরে নিয়ে আসে। লি হং তাকে বলেন কাল আমার কি হবে জানো, আমাকে মারবে, বিষ খাওয়াবে, কিন্তু আমি তা চাই না, তাই আমার উপর তুমি একটু উপকার করবে। নেক্সট সিনে সৈন্যরা দরজা খোলার জন্য বলে, কিন্তু হুংডো আসে এবং সৈন্যদের পিছিয়ে যেতে বলে। আমি বের করছি। দরজার কাছে সে এসে বলে যে আমি এসেছি। এরপর রাতের ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিহং তাকে বলেছিলেন যে কাল আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি ওদের হাতে মরতে চাই না, বিষও খেতে চাই না, তাই তুমি আমাকে মেরে দাও। কোনোভাবেই হুংডো রাজি হন। মানুয়া বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে কান্না করতে থাকে। বর্তমানে হুংডো কাঁদছেন। লিহং বলে যে কোনো সমস্যা নেই, আমি রেডি। রাজা নিজের গলায় দড়ি দেন এবং হুংডো দরজা খুলে দড়ি বের করেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন যে ঠিক আছে আমি করছি, তুমি প্রস্তুত হও। খুব কষ্টে দড়ি টানেন, বারবার কাঁদতে থাকেন। লিহং সেখানেই মারা যান।
পরের সিনে সৈন্যরা লি হং এর মৃতদেহ নদীতে ফেলে দেয়। সিয়ংইয়ম বলে যে এই মৃতদেহের কাছে যাবে না কেউ। মানুয়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ফ্ল্যাশব্যাকে লি হং এর পাঠানো চিঠি মনে করেন। তিনি যেখানে লিখছিলেন, তুমি সবসময় আমার সাথে ছিলে, কখনো বোন হয়ে কখনো মা হয়ে। আশা করি পরের জন্মে আবার আমরা একসাথে থাকবো। এরপর তিনি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। হোংডো জলে নেমে লি হং এর মৃতদেহের সাথে কথা বলে যেখানে ঠান্ডা লাগবে, চলো তোমাকে বাইরে নিয়ে যাই। মুভির শেষ সিনে কিছু নোটস আসে। হোংডো লি হং এর মৃতদেহ কবর দেন এবং তাকে সম্মান জানান। 241 বছর পর মানুষ জানতে পারে লি হং কে ছিলেন, তাই তার রাজকীয় উপাধি পুনর্স্থাপন করা হয়। হোংডোর অনুগতির কথা স্বীকার করা হয় এবং স্মরণ করা হয় কিভাবে তিনি রাজার পাশে ছিলেন, সর্বদা একজন অভিভাবকের মতো। তাই আজও সিওলে তাদের দুজনকে অনেক সম্মানিত করা হয় এবং তাদেরকে একসাথে রেসপেক্ট দেখানো হয়। আর এই সিনের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট তোমরা কোন মুভির এক্সপ্লেন দেখতে চাও সেটা কমেন্টে জানাও, আমি অবশ্যই আনবো। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।